শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। শিক্ষার্থী না পেলে মেধা থেকে পূরণ, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। খালি কন্টেইনারের ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর ছাড়াও দেশের 21টি অফডক। বিদেশের তুলনায় মিলছে নামমাত্র ভাড়া। জট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তার। এবং থামছেই না সুন্দরবনের বন্যপ্রাণী পাচার। প্রতি বছর শিকার হচ্ছে 4000-এর বেশি। প্রাণী খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার শঙ্কা, সংশ্লিষ্ট দফতরগুলোকে সক্রিয় হওয়ার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ ও দল কারোর জন্য ভালো ফল বয়ে আনে না। রোববার সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ কমিশন। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান, তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। রাতের বেলায় সিল মারা দেখতে চায় না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চায় না। ভেঙে যাবো মস্কাবো না। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠু করার জন্য, করবেন তো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রমজানের পবিত্রতা রক্ষা ও সংযমের মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা বিশ্বের সঙ্গে একই দিন বাংলাদেশে রোজা ও ঈদ করা যায় কিনা ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আলাদা আয়োজনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচারী ও তার দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে। প্রতি বছরের মতো প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে রোববার রাজধানীর লেডিস ক্লাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে আলেম ওলামাদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।
এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যত দেরি হবে পতিত স্বৈরাচার ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকমের হয়তো আপনারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার মিরপুরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজের শৃঙ্খলা ফিরবে না। আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের কারাগার পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এ সমাজে ঘটেছে। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার ৯৯ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। রমজানে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী গণ ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। প্রথম রমজানের টিএসসিতে গণ ইফতারে আয়োজনে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। এতে অংশ নেন কয়েকশো শিক্ষার্থী। ইফতারের আগে হামদোনাদ পরিবেশন করা হয়। অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য করা হয় মোনাজাত। আয়োজকরা জানান, গণ ইফতারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো জোর জবরদস্তি কোনো ঠাঁই নেই, কোনো কর্তৃত্ববাদে কোনো ঠাঁই নেই। যে এখন যারা নতুন করে যারা আসতে চাইবে, আমরা জানি যে মেইন স্ট্রিম দুটো পার্টি কিংবা নানান দল যারা নতুন করে নতুন বাংলাদেশ যারা হচ্ছে গিয়ে কি মানুষের মূল কারিগর মূল কর্তৃত্ব ক্ষমতা আসতে চাইবেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে আজকের প্রোগ্রামের আয়োজন। এদিকে দুপুরে জাতীয় পতাকা দিবসে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করেন ছাত্রনেতারা। 1971 সালের 2রা মার্চ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এবং এই দিনে প্রথম বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা মনে করছে যে আমরা মনে করছি যে আমরা এই দিবসটি আমরা প্রতি বছরে আমরা পালন করব। আগামীতে সব সংগঠন মিলে দিবসটি উদযাপন করার আগ্রহের কথাও জানান নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। আবাসিকে খরচ। হাসিনার আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাসহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনার আমলে সংঘটিত সব নৃশংসতার চিত্র নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এ সময় জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলকার তুর্ক। সরকারি বিদ্যালয়ের ভর্তিতে কোটা সুবিধা পাবেন 2024 সালের গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। রোববার প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে 5% আসন সংরক্ষিত থাকবে। আবেদনপত্রে প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এই ক্যাটাগরিতে শিক্ষার্থী না পাওয়া গেলে আসন খালি না রেখে মেধা থেকে পূরণ করতে হবে।
দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কার প্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামার ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এবারের তালিকায় বিতর্কিত কারোর ঠাঁই হবে না। এছাড়া 6 কমিশনের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পর দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এরই মধ্যে তা প্রকাশও করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সরকারের ভিতরে ও বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। 6 কমিশন প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনও এসব সুপারিশ নিয়ে কাজ করছে। এ অবস্থায় রোববার সকালে সচিবালয়ে স্বাধীনতা পদক সংক্রান্ত এক সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো 2 সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। 6টা সংস্কার কমিশন থেকে আশুকরণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশুকরণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্রস্তাব করব। ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে। এদিকে দেশের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় এবছর দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানান শিক্ষা ও আইন উপদেষ্টা। দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। 21 পদক যেভাবে দিয়েছি, স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দেন তারা। অবদান প্রসূন আশিস হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায়দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার 700 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের সংখ্যা কখনো কখনো লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভাই রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এ লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম। এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই। আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু তারপরও থেকে যাচ্ছে
বহু চ্যালেঞ্জ, আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানে গ্যাস বিদ্যুৎ অপচয় না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রোববার বিকেলে সেগুনবাগিচায় সার্কিট হাউস মসজিদে নামাজ শেষে মুসল্লিদের অপচয় রোধে 25 ডিগ্রি সেলসিয়াসে এসি চালাতে অনুরোধ জানান। গ্যাস বিদ্যুৎ চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আমরা আশা করতেছি যে আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। জনগণের সাহায্য চাই, জনগণের সচেতনতা হলে সবার জন্য আরাম হবে, সবার জন্যই রোজা রাখাটা সহজ হবে, ইবাদত করাটা সহজ হবে। শুধু যে বিদ্যুৎ চুরি হয় তা না, গ্যাসেরও চুরি হয়। তো এই জন্য আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতেছি এবং আমরা ওই বিদ্যুৎ বিভাগকেও এই যে বিদ্যুতের ডিপিডিসির ম্যাজিস্ট্রেটরা আছেন, ওনারা এই যে অবৈধ সংযোগ যেটাকে আপনি বললেন সেগুলো আমরা বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। 18টি ওয়ার্ডে পাবলিক স্পেস উদ্ধারে রাজুক, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। রোববার দুপুরে উত্তরখান এলাকায় রাস্তা ও ড্রেনেজের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এ তথ্য জানান। বলেন, কার্পেটিং শেষ হলে দক্ষিণ খান আজমপুর রোড ঈদের আগে উন্মুক্ত করে দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে জানিয়ে প্রশাসক বলেন, বর্ষার আগে আর নতুন রাস্তা কাটার অনুমতি দেবে না ডিএনসিসি। 18টা ওয়ার্ডের যে কাজগুলো আমরা এই মুহূর্তে দেখলাম, সেখানে আমরা আশা করছি ঈদের আগে এই কার্পেটিংটা শেষ হয়ে যাবে। মেইন রোড যেটা আছে দক্ষিণখান আজমপুর যে রোডটি আছে, এটা ঈদের আগে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে এই বর্ষায় আমরা যে নতুন রাস্তাগুলো আমরা কাটতে দিব না। ওয়াসাকেও আমরা বলেছি যে এই রাস্তা এখন আর কাটা যাবে না। যেই রাস্তাগুলো অলরেডি কাঁচা এবং কাটা আছে সেখানের মধ্যে তার আগে কাজ করে আসবে, তার পরবর্তীতে আমরা এখানে রাস্তা কাটার অনুমোদন। দেশ জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সহ বেশ কিছু শর্তে স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভ খানের রিপোর্ট। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 Mbps গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রণয়ন করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দেব। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম 41,880 টাকা থেকে 71,880 টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120 বা প্রায় 14,500 টাকা। বিপরীতে বর্তমানে মাত্র 500 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্রই আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রুমাল, টুপি, শাড়ি, লুঙ্গি সব পাওয়া যায় এক বাজারে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর বাবুরহাটের ব্যবসায়ীরা। বেচাকেনা বাড়ার আশা।
সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, জব্দ করা অর্থ ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকে 2 ট্রাঙ্ক ভর্তি টাকা অভিযানে জব্দ করা এই অর্থ পাঠানো হলো ট্রেজারি শাখায়। টাকার উৎসের বিষয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গেল বৃহস্পতিবার রাতে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অন্যান্য সংস্থার সঙ্গে অভিযান চালিয়ে নগদ 2.45 লাখ টাকা উদ্ধার করে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন তারা। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2.45 লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায়। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সেই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে। নিয়োগ সংক্রান্ত জাল জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের। তাসলিম তৌহিদ। রমজানে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়। এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। রমজানে চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। বেড়েছে শসা, লেবু, টমেটো সহ বেগুন সহ কয়েকটি সবজির দামও। বাজার স্থিতিশীল রাখতে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবারের তুলনায় রোববার প্রথম রোজায় সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। মাছ আছে প্রচুর, কাস্টমার নাই বললেই চলে। রুই মাছ কালকে যেটা 1 কেজিটা বিক্রি হয়েছে 280, 300-র ভিতরে, আজকে মনে করেন আমরা মনে হয় 270-80 কিনেছে, 10-20 টাকা সব পার কেজিতে মাছের দামের কম। বিভিন্ন খাদ্যদ্রব্য আগেই কিনে ফেলছে, এখন তো ধরেন আজকে একটু চাহিদা কমই হবে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। গতকালকে কিছু যে 80 বেচছে, কেউ 800 বেচছে, এখন মনে করেন তার 60-70 বিদ্যা এসে যাবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছিল 900 করে নিচ্ছে, আর হাড় সহজে ওটা 730 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মালটা 300 থেকে 330, আপেল 300 থেকে 400, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আগের থেকে রোজাতে চাহিদা একটু বেশি, সবাই ইফতারের সময় চায় একটু ফল দিয়ে ইফতার করার জন্য। সারাদিন রোজা রাখি, আমরা চাই ফল ফুল কিনতে, কিন্তু হচ্ছে আমাদের যে বাজেট, ওই বাজেটের বাইরে অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি সরবরাহ কমায় দাম বাড়ছে। বেগুন কেউ কিনে নেয়, রাস্তায় খারাপ 20 টাকা 30 টাকা বেচছে, এখন 100 টাকা চাইলে বেগুন। কয়দিন আগে আমদানি বেশি ছিল, ময়মনসিংহের টমেটো ছিল ওই সময় 20 টাকা,
25 টাকা কেজি বেচছি। বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তার স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পী গোষ্ঠী সিটি গ্রুপ। চলবে রমজান মাস জুড়ে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য কোম্পানিকেও এমন উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি। বাজার মূল্যের চেয়ে কমে মিলছে সয়াবিন তেল, চিনি, ডাল, দুধ, চা, মশলার মতো নিত্যপণ্য। তাই সিটি গ্রুপের এই ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিজেদের চাহিদা মতো পণ্য কিনছেন ভোক্তারা। সব জিনিসে পাওয়া যাচ্ছে, 2-4 টাকা হলেও কম মূল্যে সাশ্রয়ে পাওয়া যাচ্ছে এবং নেওয়ার জন্য সুবিধা হচ্ছে, যে না আমি একটু ক্রয় করলাম। কিছুটা কম আছে, বাজার মূল্য থেকে অনেকটা কম আছে, স্বস্তি আছে। এবারে থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ 15-20 টাকা আমার সেভ হয়েছে। আমাদের উৎপাদিত সব প্রোডাক্টই আছে, কেউ দুধ, চিনি এটা নিচ্ছে, কেউ বা শুধু সয়াবিন তেল এবং চিনি এটা নিচ্ছে। সুলভ মূল্যে এই কার্যক্রম চালানো প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে, প্রতিদিন 5টি করে ট্রাকে ঢাকা শহরের 15 থেকে 20টি স্থানে এই কার্যক্রম চলবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। আমরা বরাবরের মতোই অনেকগুলো বছর ধরেই এই কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি, আমরা এবারও চালিয়ে নেব। আমরা আশা করব যে এতে করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আমাদের পণ্যগুলো তুলে ধরতে পারবো এবং জনগণ এতে উপকৃত হবে। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো, বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। এ সময় সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য বাজারজাতকারী অন্য কোম্পানিকেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে, কারণ তাহলে ঢাকাই শুধু বাংলাদেশ না, সব জায়গায় অনেক জায়গায় কিন্তু স্বল্প আয়ের মানুষ আছে, তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তো অন্যান্য ব্যবসায়িক গ্রুপও যদি এগিয়ে আসে তাহলে এটা ভালো হবে। রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে ফেব্রুয়ারিতে আবারও হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে। গেল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $252 কোটি 80 লাখ। রোববার রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় গেল বছরের ফেব্রুয়ারির তুলনায় $50 কোটি বেশি রেমিটেন্স এসেছে, বছর ব্যবধানে যা 25% বেশি। এর আগে গত বছরের ডিসেম্বরে রেকর্ড $263 কোটি 87 লাখ রেমিটেন্স এসেছিল, তবে জানুয়ারিতে সে প্রবাহে ভাটা পড়ে নেমে যায় $218 কোটি। ভাড়া কম হওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খালি কন্টেইনার রাখার ডিপোতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দর এবং 21টি প্রাইভেট আইসিডিতে বর্তমানে 65,000-এর বেশি খালি কন্টেইনার পড়ে আছে। পণ্য আমদানির চেয়ে রফতানি কমে যাওয়ায় খালি কন্টেইনারের জট বাড়ছে বলে দাবি মেইন লাইন অপারেটরের। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 21টি প্রাইভেট আইসিডি বর্তমানে পণ্যভর্তি কন্টেনারের পরিবর্তে খালি কন্টেনারে পরিপূর্ণ হয়ে আছে। জানুয়ারি মাসে 51,781টির বিপরীতে ফেব্রুয়ারি মাসে খালি কন্টেনারের অবস্থান বেড়ে 60,854-তে এসে দাঁড়িয়েছে। অফডকগুলোতে 20 ফুট সাইজের একটি কন্টেনারে একদিন রাখার ভাড়া 100 এবং 40 ফুট সাইজের কন্টেনার রাখার ভাড়া 200 টাকা। অথচ পৃথিবীর উন্নত বন্দরগুলোতে এই হার কয়েক গুণ বেশি। খালি কন্টেনার বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং ডেলিভারির পর এই খালি কন্টেনারগুলো ডিপোগুলোতে গিয়ে জমা হচ্ছে। খালি কন্টেনারের স্তূপ জমায় অফডকের মতো একই পরিস্থিতি চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক সময়ে 2,500 থেকে 3,000 খালি কন্টেনার থাকলেও বর্তমানে রয়েছে 4,540টি কন্টেনার। এর মধ্যে জেসিবিতে 1,871টি এবং এনসিডিতে 2,669টি কন্টেনার রয়েছে। তবে খালি কন্টেনার জট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এসব খালি কন্টেনার জাহাজযোগে পৃথিবীর বিভিন্ন বন্দরে পাঠানোর সুযোগ রয়েছে। এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি,
তো সে কারণেই সবসময় আমাদের কিছু এমটি কন্টেনার জমে এবং কিছু কিছু এমটি কন্টেনার অনেক সময় আমরা এক্সপোর্টও করি। চট্টগ্রাম বন্দর কিংবা বেসরকারি অফডকগুলোকে খালি কন্টেনার রাখার ডিপো হিসেবে ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় আমদানি কয়েক গুণ বেড়ে যাওয়ায় খালি কন্টেনারের জট সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। অবশ্য চট্টগ্রাম বন্দরে 20 ফুট সাইজের জন্য 6 এবং 40 ফুট সাইজের কন্টেনার ভাড়া $12 রাখা হয়। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পোর্টে কিন্তু এমটি কন্টেনার রাখার জন্য ফ্রি ডেজ থাকে, চিটাগং বন্দরে কিন্তু কোনো ফ্রি ডেজ নাই। সো চিটাগং পোর্ট কিন্তু এক্সপেন্সিভ একটা পোর্ট। বছরে চট্টগ্রাম বন্দর 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানি করা পণ্য নিয়ে যেসব কন্টেনার আসে সেগুলো আবার রফতানি পণ্য বোঝাই করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি 21টি অফডকে বর্তমানে 65,000-এর বেশি খালি কন্টেনারের অবস্থান রয়েছে, যা সাম্প্রতিক সময়ে খালি কন্টেনারের মজুদের রেকর্ড। এসব কন্টেনার কেন চট্টগ্রাম বন্দর এবং অফডকে পাঠানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। অভিযোগ উঠেছে আন্তর্জাতিকভাবে খালি কন্টেনারের ডাম্পিং হচ্ছে চট্টগ্রাম। আবার কেউ বা বলছে আগামীতে রফতানি বাড়তে পারে, তাই খালি কন্টেনার বাংলাদেশে আনা হচ্ছে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি সব রকমের কাপড় পাওয়া যায় এক বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ 5 থেকে 6 হাজার কোটি টাকা। বলছি দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের কথা। ঈদকে সামনে রেখে এই বাজারে বেচাকেনায় ব্যস্ত পাইকারি ক্রেতা বিক্রেতারা। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। এতে শঙ্কায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। কাপড় চোপড়ের একটু দাম একটু গত বছর থেকে একটু বেশি। আমরা যে আগে যে লাভটা করতে পারছি এখন বর্তমানে লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। শ্রমিকের দাম বাড়ছে, কিন্তু বেচাকিনি নাই। ঈদের বেচাকিনি তো এইমাত্র গত সপ্তাহে এই সপ্তাহ শুরুই হলো। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। চাহিদা বুঝে পরে হয়তো বেচাকেনা বাড়াবেন। ব্যবসায়ী হিসাবে সবার একটা আশা থাকে রমজানে ভালো ব্যবসা কিনা করবো, সেই হিসাবে আমরা মাল নিতেছি। অন্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। 10 টাকা 20 টাকা বা গজের ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বেড়েছে। তো বেচাকেনা এখনো শুরু হয়নি, মানে আগে বেশি নিতাম, এখন একটু কম নিতেছে। ঈদ উপলক্ষে সপ্তাহের প্রতি হাটে 5 থেকে 6 হাজার কোটি টাকার কাপড় বেচাকেনা হচ্ছে উল্লেখ করে বণিক সমিতি জানিয়েছে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচাকেনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি টাকা, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরো বেশি বেচাকেনা। বণিক সমিতির দাবি দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। আর ছোট বড় মিলিয়ে 6500 দোকানে প্রায় 50,000-এর বেশি মানুষ কর্মরত রয়েছেন। সময় সংবাদ, নরসিংদী। গ্রামীণ পরিবেশে হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বাড়ছে, তাই কর্মব্যস্ততা বেড়েছে পিরোজপুরের বিভিন্ন উপজেলায়। শত বছরের ঐতিহ্য হিসেবে মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়ও। গুণগত মান ঠিক রাখতে বদ্ধপরিকর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুলায় মাটির পাতিলে বালুর মিশ্রণে ভাজা হচ্ছে মুড়ি। বছর জুড়ে মুড়ির চাহিদা থাকলেও রমজানে কদর বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের অন্যতম অনুষঙ্গ এই খাবারটি ব্যাপক হারে তৈরি হচ্ছে পিরোজপুরে। কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মুড়ি তৈরি হওয়ায় এখানকার মুড়ির চাহিদা বেশি। শত বছরের ঐতিহ্য হিসেবে নাজিরপুর সদর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া সহ বিভিন্ন উপজেলায় হাতে ভাজা মুড়ি তৈরি করছেন স্থানীয়রা। সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে উৎপাদন। অনেকে ইউরিয়া সার দেয়, কিন্তু আমার মুড়িতে কোনো প্রকারের কোনো মেডিসিন ছাড়া এবং সম্পূর্ণ ইউরিয়া সার মুক্তভাবেই এই মুড়ি তৈরি করি। কেউ 3.5 মণ পারে, কেউ 3 মণ পারে।
আবার যারা হাত চলতে এসেছে 4 মণ ঘরে আসতে। আমাদের এলাকায় এই হাতে ভাজা মুড়িটার অনেক সুনাম রয়েছে। এই মুড়ি খেতে খুব সুস্বাদু। মান ভালো হয় ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই জেলার মুড়ি। হাতে ভাজা যে মোটা মুড়িটা, ওই মুড়িটাই হচ্ছে আমাদের চাহিদা বেশি। আর রমজান মাসের উপলক্ষে মুড়িটা আমাদের ব্যাপক চাহিদা। হাতে ভাজা এবং মেশিনে তৈরি সহ জেলায় প্রতিদিন 500 মণ মুড়ি উৎপাদন হয়। সময় সংবাদ, পিরোজপুর। চট্টগ্রামে এতিম ও ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আয়োজনে 6 শতাধিক মানুষ ইফতার করেন। এছাড়াও সিআরবি ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন চলবে রমজান মাস জুড়ে। রমজানকে কেন্দ্র করে মাদারীপুরে চাহিদা বেড়েছে তরমুজ, আনারস সহ মৌসুমি ফলের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মোস্তফাপুর পাইকারি আড়তে ফলের জমজমাট কেনাবেচা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাকডাকা ভোরে শুরু হয় মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে ফলের পাইকারি কেনাবেচা। এই পাইকারি ফল কিনতে দূর দূরান্তের পাইকাররা এখানে ভিড় করেন এবং এখান থেকে ফল কিনে নিয়ে স্থানীয় হাট বাজারে তারা বিক্রি করে থাকেন। এটি আসলে জেলার সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত। এখানে মৌসুমী ফল পাওয়া যায়। এরই মধ্যে ফুট, তরমুজ, আনারস সহ বিভিন্ন ধরনের যে মৌসুমী ফল রয়েছে সেই ফল এরই মধ্যে আড়তে আসতে শুরু করেছেন এবং দূর দূরান্তের পাইকাররা এখান থেকে এই ফলগুলো পাইকারি কিনে নিয়ে গ্রাম পর্যায়ে যে হাট বাজার রয়েছে সেই খুচরা হাট বাজারে বিক্রি করে থাকেন তারা। আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কয়েকজন আড়তদারের সাথে, তারা জানিয়েছেন যে প্রতি পিস তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 260 টাকা দরে। আনারসের পিস বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা পিস। এছাড়া ফুট 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে ফল রয়েছে সেটি তারা বলছেন যে বর্তমান যে বাজার, সেই বাজারের আসলে দাম তেমন ঊর্ধ্বগতি নয়। যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ রয়েছে, তাদের হাতে নাগালে রয়েছে এই দাম। যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাস উপলক্ষে এই যে মৌসুমী ফল, এই ফলগুলোর চাহিদা একটু বেড়ে চলছে। এছাড়া অন্যান্য ফলও কিন্তু সরবরাহ আড়তে বেশ বেড়েছে বলে আমাদেরকে এখানকার যে আড়তদার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা এই মোস্তফাপুর ফলের পাইকারি আড়ত। এই পাইকারি আড়তে আসলে জেলার বাইরেও কিন্তু অনেক ক্রেতা আসেন, এখান থেকে এই ফলগুলো কিনে নিয়ে যান। এটি বেশ জমজমাট হওয়ায় যেহেতু যাতায়াতের সুবিধা রয়েছে, অর্থাৎ কোনো ভোগান্তি নেই, মহাসড়কের পাশে কোল ঘেঁষে গড়ে ওঠা, যার ফলে দূর দূরান্তের পাইকাররা স্বাচ্ছন্দ্যে এখানে এই পাইকারি ফল কেনাবেচা করে থাকেন এবং এখানকার যে সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের থেকে যে তরমুজ এবং ফুটগুলো আসে সেটি কিন্তু রাতভর এখানে ট্রাকে করে নিয়ে আসা হয় এবং ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এগুলো বিক্রি শুরু হয় এবং এটি সকাল 10টা-11টার মধ্যে এই পাইকারি আড়ত পুরোটাই খালি হয়ে যায়। আবার পরবর্তী দিনের জন্য রাতে ট্রাকে করে নিয়ে আসা হয়। অর্থাৎ প্রতিদিনই এখানে যে শত শত শ্রমিক কর্মচারী রয়েছেন তারা কাজ করে থাকেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া, অর্থাৎ পুরোটাই স্বাচ্ছন্দ্য ভাবে এখানে কেনাবেচা হয়। ক্রেতা বিক্রেতা এবং পাইকার যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে এখানে কেনাবেচা করে থাকেন। আড়তদার সমিতি জানিয়েছেন যে মৌসুমী ফলের মধ্যে যেহেতু উঠতে শুরু করেছেন এবং যাতে দাম বৃদ্ধি না হয় সে ব্যাপারেও তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এখানে বিশেষ করে বিষমুক্ত বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এই ফলের বেশ চাহিদা থাকার কারণে কিন্তু এই মোস্তফাপুর পাইকারি আড়তে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পাইকাররা এখানে আসেন এবং তারা ফল কিনে নিয়ে যান। এই ফলগুলো বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করে থাকেন। এখানে যে আড়ত সমিতি রয়েছেন তারা বারবারই বলেছেন যে ভোরের আলো ফোটার সাথে সাথে যেহেতু কেনাবেচা শুরু হয় এবং মহাসড়কের পাশে, সেক্ষেত্রে যদি একটি ট্রাফিক ব্যবস্থা রাখা হয় তাহলে দুর্ঘটনার যে আশঙ্কা থাকে সেটি কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন এবং প্রশাসনের কাছে একটি ট্রাফিক ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন এখানকার যে আড়তদার সমিতি রয়েছেন সেই আড়তদার সমিতির পক্ষ থেকে। গ্রাম অঞ্চল থেকে যে পাইকাররা আসেন তারা
নিজেদের পছন্দ মতো ফল সংগ্রহ করে থাকেন এবং দাম অনুসারে তারা নিয়ে থাকেন এবং তারা হাট বাজারে বিক্রি করে থাকেন। মোস্তফাপুর ফলের পাইকারি আড়ত, এটি আসলে জেলার সবচেয়ে যেহেতু বড় পাইকারি আড়ত, সেই আড়তটি আসলে ঢাকা বরিশাল মহাসড়কের কোলঘেঁষে গড়ে ওঠার কারণে এটি বেশ জনপ্রিয় এবং দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়ে চলছে এবং মাদারীপুর, শরীয়তপুর, পাশের বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসেন এবং তারা এখানে স্বাচ্ছন্দ্যে ফল পাইকারি কিনে নিয়ে স্থানীয় হাট বাজার বিক্রি করেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুরের যে পাইকারি ফলের আড়তের কেনাবেচা ভোরের বেলার তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। মুন্সিগঞ্জে পাইকারি হাটে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। একদিনের ব্যবধানে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চলতি বছর রমজানে আনারস, বাঙ্গি সহ সব ফলের দর বাড়তি। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে অভিযোগ ভোক্তার। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ। আকার ভেদে নিলামে বিক্রি হচ্ছে গরমের এই ফল। রমজানে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, তাই ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 40 লাখ টাকার মৌসুমি ফল। রোববার প্রথম রোজায় হাটে ফলের ব্যাপক সরবরাহ সত্ত্বেও একদিনের ব্যবধানে তরমুজ প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 10 কেজি তরমুজের দর ঠেকেছে 400 টাকায়। এই হাটে শনিবার প্রতিটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি হলেও সামান্য বড় অজুহাতে রোববার আনারসের দাম হাঁকা হয় 40 টাকা দরে, আর বাঙ্গি বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকায়। হঠাৎ দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা ও পাইকাররা। আনারসের কালার ভালো, এটার সাইজ বড়, এটা যাইতেছে আপনার 30 টাকা, 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। 40 টাকা চাই, এই ফলটা 80 টাকা চাই। এইরকম হলে কি জনগণে খাইতে পারে? এখানে 220 টাকা কিনা পড়া জায়গা, আরো আপনার যাতায়াত খরচ আছে মিনিমাম 20 থেকে 30 টাকা। আড়তদারদের অজুহাত রোজায় সরবরাহের চেয়ে চাহিদা বেশি, তাই দামও বাড়তি। বাজার কৃষকে মারলে হয়, নদী পথে মারলে হয়, গাড়িয়ে মারলে হয়। এই বাজারে মাল বেচা এখনো সিন্ডিকেটের কিছু নাই, মাল আনতেছেই ব্যস্ত আছে। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রমজান মাসে প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে মোবাইল কোড করা হচ্ছে। আশা করি এই অসাধু ব্যবসায়ী যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। পদ্মাপাড়ের এই জেলায় প্রতিদিন প্রায় কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। তো সক্ষমতা নেই। সরকারি তথ্য বলছে গত 15 বছরে 5 শতাধিক নৌযানডুবিতে অর্ধেকই উদ্ধার করা যায়নি। টাকার বিনিময়ে চালকদের সনদ বিক্রি হয় বলে অভিযোগ তদারকি সংস্থার বিরুদ্ধে। নামে মাত্র আধুনিকতার বেড়াজালে দুর্ঘটনা কমছে না বলে মত পর্যবেক্ষকদের। যদিও উদ্ধার তৎপরতা বাড়াতে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে বলে দাবি করেছে BIWTA। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA এর তথ্য মতে গত 15 বছরে 505টি নৌযান ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে 234টি উত্তোলন করা সম্ভব হলেও অর্ধেকেরও বেশি অর্থাৎ 275টি নৌযানই উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। এখন প্রশ্ন উঠেছে, দেশে যদি নৌযান দুর্ঘটনা ঘটে তা উদ্ধারে কতটা সক্ষম বাংলাদেশ? সরকার যারাই আসুক এই সেক্টরটাকে যাতে করে এই উদ্ধার ক্ষমতা আরও বাড়িয়ে এই নৌ দুর্ঘটনার কবলিত থেকে মানুষকে উদ্ধার করা যায় এবং দেশের সম্পদ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে এটার বিষয়ে নজর রাখবে। নৌযান ডুবলে দেশে 4টি উদ্ধারকারী জাহাজ রুস্তম, হামজা, প্রত্যয় ও নির্ভীক রয়েছে। সব জাহাজ মিলে ওজন তোলার সক্ষমতা রয়েছে মাত্র 620 টন। এর বিপরীতে ঢাকা বরিশাল নদীপথে যেসব লঞ্চ চলে তার প্রতিটির ওজন গড়ে প্রায় 3000 টন। নৌযান ডুবে গেলে তা উদ্ধার তৎপরতায় পূর্ণ সক্ষমতা না থাকার পাশাপাশি অভিযোগ উঠেছে লঞ্চ চালকদের দক্ষতা নিয়ে। আছে আধুনিক প্রযুক্তির অভাবে নৌযান পর্যবেক্ষণও। যারা অদক্ষ তারা তো পয়সার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে আসছে, তারা ভালো মন্দ প্র্যাকটিক্যাল কোনো কাজকর্ম জানে না।
তাই তাদের দ্বারা যে দুর্ঘটনাগুলো ঘটে। মনিটরিংয়ের জন্য আমাদের যদি নৌযানগুলোতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকে এবং নৌযানগুলো যদি আমাদের জিপিএস মনিটরিং সিস্টেম থাকে, তাহলে আমরা এই ট্রাফিক সিস্টেমটাকে আরও বেশি সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবো। BIWTA বলছে 500 টন করে আরও 4টা উদ্ধারকারী জাহাজ কিনতে প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। জনবল, তারপরে এই প্রশাসনের ডিসেন্ট্রালাইজেশন, মানে সব কিছু ঢাকা কেন্দ্রিক না রেখা যেখানে আমাদের নৌযানের উৎস বা যেখান থেকে আমাদের মাল লোডিং আনলোডিং হয় ওখানে আমাদের নজরদারিটা বাড়াইতে হবে। 2000 টন পর্যন্ত জাহাজ যাতে আমরা তুলতে পারি সেরকম একটা প্রস্তাবনা বর্তমানে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং এটা সক্রিয় বিবেচনায় আছে। আশা করা যায় যে এই সুবিধাটা আমরা নিতে পারলে আমরা 2000 টন পর্যন্ত জাহাজকে উত্তোলন করতে পারবো। BIWTA তথ্যমতে নৌ দুর্ঘটনা ঘটলে নৌযান উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সরকারি অন্তত 25টি সংস্থা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ গ্রামীণ সড়কের বেহাল দশা। বরিশাল বিভাগের 6 জেলায় অন্তত 1500 কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। এতে চরম দুর্ভোগে চলাচলকারীরা। গণ অভ্যুত্থান পরবর্তী অধিকাংশ স্থানেই সংস্কার কাজ চলছে ঢিলেঢালা, কোথাও কোথাও একেবারেই বন্ধ। যদিও তদারকি সংস্থার কর্মকর্তাদের দাবি পুরোদমে কাজ চলছে, দৃশ্যমান হতে কিছুদিন সময় লাগবে। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরগুনা সদরের হেউলি বুনিয়া গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা। 1 দশকেও সংস্কার না হওয়ায় সড়কটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। চাঁদা তুলে কোনো মতে সড়কটি চলাচল উপযোগী করে রাখছেন স্থানীয়রা। এমন অবস্থা জেলার 450 কিলোমিটার গ্রামীণ সড়কের। গাড়িগুলো পল্লি দিয়া মানে মাথা ফাটছে, হাসপাতাল গেছে, আইছে বহুত কিছু হইছে। চলতে বেলতে গর্ভধারী মা বুই নইলে ডেলিভারি রাস্তায় হইবে। 2001 সালে তারপর রাস্তা কোনো কাজ হয় না। বরিশালের 350 কিলোমিটার গ্রামীণ সড়ক ভেঙে গেছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বছর জুড়ে এমন দশা থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। চলা লাগে মনে করেন ভ্যানে, অটোতে, জাকি মেকি খাইয়া আমি অসুস্থ, কয়েকদিন ধরে ঠিকমতো গাড়িতে চড়তে পারি না। অটো রিক্সা চলে কেউই চালাই আমরা যাইতে পারতেছি না, কারণ আমাদের অনেক পাসপোর্ট ভাঙ্গে চুরা হয়। এখন এই রাস্তাটা আমাদের মেরামতের দরকার। একটা গাড়ি গেলে একটা মানুষ খুব রাস্তায় থাকতেই পারে না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যেমন আমি বাইক নিয়ে চালাই আসতেছি, আমার নিজের শরীরের সবকিছুই মানে মনে হয় যে খুললে টুলে পড়ে যাইতেছে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, এই রাস্তা ভাঙার জন্য ওরা যাইতে পারে না। সড়ক নিয়ে ভোগান্তিতে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার বাসিন্দারা। আগামী বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার আশঙ্কা তাদের। এ কারণে বর্ষার আগেই এসব গ্রামীণ সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। বর্ষার দিনে হাঁটু সমান কাদা হয়ে যায়, স্কুলের পোলাপান চলাফেরা করতে কষ্ট হয়। সুস্থ রোগী হয়, তাকে আনার কোনো ব্যবস্থা নাই, সে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। 12 বছর একটুকু মাটি পরে নেই, পাকাকরণ তো দূরের কথা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি রাস্তা জানি অতি সত্ত্বর পাকাকরণ করা হয়। কাঁচা সড়কগুলো এটা পর্যায়ক্রমে আমরা পাকাকরণের জন্য করা হচ্ছে। আর যেগুলো পাকা সড়কগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে মেনটেনেন্স করা হচ্ছে। ভিলেজ রোড যেগুলো মেনটেনেন্স করা প্রয়োজন, তার জন্য VRRP2 একটা প্রকল্প আমরা তৈরি করতেছি। LGED তথ্যমতে পটুয়াখালীতে 12,338 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কাঁচা সড়ক 9,223 কিলোমিটার এবং পাকা সড়ক 3,114 কিলোমিটার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মেঘনার ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে ভোলার তজমুদ্দিন এবং লালমোহন উপজেলাকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান 1000 কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে ভাঙন কবলিত নদীর তীর থেকেই বালু উত্তোলন করছেন ঠিকাদাররা। আবার সেই বালু জিও ব্যাগ ভরে সেখানেই ডাম্পিং করছেন। এমন অপরিকল্পিত কাজের কারণে প্রকল্পটি হুমকির মুখে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করছেন স্থানীয়রা। তবে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। নদীর ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজিং করে সেই বালু দিয়ে নির্মাণ হচ্ছে বাঁধ। এরপর সেখানেই আবার ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। ভোলার তজুমুদ্দিনের কাটাখালী সুলিশ গেট এলাকায় মেঘনা নদীর পাড়ের মাত্র 100 মিটার দূর থেকে দিনরাতে চলছে এমন কর্মযজ্ঞ। একই ধরনের অনিয়ম চলছে সোনাপুর, চাঁদপুর সুলিশ গেট, সৈয়দাবাদ ও ফাতেমাবাদ এলাকায়। এতে আরও ঝুঁকির মুখে ভাঙন কবলিত এলাকা।
স্থানীয়রা বলছেন, মেঘনার ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের তজুমউদ্দিন এবং লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে প্রায় 2 বছর ধরে। কিন্তু ঠিকাদারদের অনিয়মের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণে হাজার কোটি টাকার প্রকল্প হুমকির মুখে। বলছে যে 1000 ফুট তুলানোর জন্য এটা অর্ডার দিয়েছে, কিন্তু কোথাও কোনো অস্তিত্বের ইয়ে নেই। বালু দিতে আছে নদীর কাছ থেকে, আবার যে বস্তা দেয় এই বস্তাটা আবার নদীতে ভরে যাবে, জিয়ানটা সেখানে চলে যাবে। যে বেগগুলা ধসে পড়ে যাচ্ছে, যে কানি দিলে কানি থেকে নিতেছে ওরা মাটিগুলো, ঢেউয়ের সাথে সাথে চিকন বালিগুলো বের হয়ে যায় এবং বস্তাটা অনেকটা হালকা হয়ে যায় এবং তীব্র স্রোতের সাথে সাথে যে জিও ব্যাগ ফালায় যে ব্যাগগুলো থাকে না। উন্নতি হবে বলে আমি মনে করি না, এগুলো হয়তো জোয়ার আসলে জিও ব্যাগগুলি পড়ে যায়। ঘর বাড়ি আরো নষ্ট করে, ফাওয়া একটা জমি টমি নষ্ট করে, ফাওয়া একটা টাকা নষ্ট করতেছে। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঠিকাদারদের নির্দেশেই তীর থেকে বালু তোলার কথা স্বীকার করেন শ্রমিক। কিভাবে কি করছে এটা তো আমি বলতে পারবো না। আমি তো বলগেট লয়েছি, ধরেন 1 সপ্তাহ হয়েছে বলগেট লয়েছি, যে কদিন চালাম না যাবো। এমন অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তার। মনিটরিংটা জোরালোভাবে করতে বলা হয়েছে এবং আমরা এটা অবশ্যই এনশিওর করব যাতে 1 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বালু উত্তোলন না হয়। মেঘনার ভাঙন থেকে 2 উপজেলাকে রক্ষায় 2023 সালে পানি উন্নয়ন বোর্ড 1100 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। 2025 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত শেষ হয়েছে 48 ভাগ। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন আহত হয়েছেন। ভোরে ময়মনসিংহ থেকে যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন 15 যাত্রী। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। যাত্রীদের দাবি, চালকের অসতর্কতায় ঘটেছে এই দুর্ঘটনা। দেশে বন্যপ্রাণী পাচার থামছেই না। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে সুন্দরবনে হরিণ শিকারের সংখ্যাও। শুধু হরিণ নয়, প্রতি বছর দেশে 4000-এর বেশি বন্যপ্রাণী শিকার বা পাচার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধে দরকার সংশ্লিষ্ট দফতরগুলোর আরও সক্রিয় ভূমিকা। মাহমুদ হাসানের সহায়তায় আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। অপরূপ সুন্দরবনের গভীরে ছুটে বেড়াচ্ছে চিত্রা হরিণ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের 2023 সালের গবেষণা তথ্য বলছে, সুন্দরবনে হরিণ, বানর, শূকর সহ 5 ধরনের বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। নিয়ে যায় রশি দিয়া আপনার ফাঁদ বানায় এই হরিণগুলো শিকার করে। 10টা 12টা 5টা 7টা এরকম ধরিয়া নৌকো ভরিয়া ট্রলার ভরিয়া লইয়ে জোয়ার দিত। গত 1 দশকে ভয়ঙ্কর হয়ে উঠেছে দেশে বন্যপ্রাণী অপরাধ চিত্র। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে, এই সময়ে গড়ে প্রতি বছর 4000-এরও বেশি বন্যপ্রাণী পাচার বা শিকার হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 35% বিভিন্ন প্রজাতির পাখি আর 28% স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবথেকে বেশি পাচার বা শিকার হয় সুন্দরবনের হরিণ। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের খাদ্য হিসেবে বিবেচিত হরিণ শিকার এখনই প্রতিরোধ করা না গেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নষ্ট হবে, যা পুরো সুন্দরবনের ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। হরিণের নিধন যদি এভাবে চলতে থাকে তাহলে খাদ্য শৃঙ্খলে একটা বড় ধরনের আঘাত আসবে এবং সেটা বাঘের খাদ্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এক ধরনের স্থবিরতা দেখা দিতে পারে। এই বন্যপ্রাণীর সংখ্যাকে যদি ধরে রাখতে হয় তাহলে ইতিমধ্যে বিভিন্ন বন্যপ্রাণীর কে সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই পদক্ষেপগুলোকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলেই বন্যপ্রাণী, আমাদের এই সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ হবে। গেল 1 বছরে হরিণ শিকার বা পাচারের ঘটনায় 136 জন আসামি হলেও গ্রেফতার হয়েছে মাত্র 32 জন। ফুড পেট্রোলিংটা করে হরিণের কোনো ফাঁদ আছে কিনা এগুলো বিষয়ে আমরা দেখছি এবং বনের সংলগ্ন লোকালয় সংলগ্ন এলাকায় আমরা ফুড পেট্রোলিং প্লাস আমাদের গোয়েন্দা নজরদারিটা বৃদ্ধি করেছি। সুন্দরবনে প্রায় 375 প্রজাতির বন্য প্রাণী রয়েছে। এর মধ্যে 300 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ ও 8 প্রজাতির উভচর প্রাণী রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দল বেঁধে পাখির উড়াউড়ি ও লাল কাঁকড়ার ছোটাছুটি, আছে সমুদ্রের স্বচ্ছ জলরাশি। বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির অপার এ সৌন্দর্যের দেখা মিলবে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর দ্বীপ চরহিয়ার ও সোনারচরে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্যের এই দ্বীপগুলো। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত, আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি, টুপ করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বের হয়ে দৌড় দেয়া। 8 পা বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপার সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চরহেয়ার, সোনারচর ও চর বিজয় দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে আছে সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টাঙিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এ দ্বীপগুলো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। রাঙ্গামালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি। মন ভালো করার একটা জায়গা। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা বিনোদন পছন্দ করি, আপনারা এখানে আসবেন, ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভ্রমণ করবেন, নিঃসন্দেহে সিকিউরভাবে ভ্রমণ করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সরকারিভাবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। ঢাকা থেকে লঞ্চ যোগে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপে। অতিথি পাখির কলকাকলি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ সহ প্রকৃতির অপার সৌন্দর্যকে কেন্দ্র করে এই দ্বীপগুলো ঘিরে রয়েছে নানান সম্ভাবনা। সরকারিভাবে পরিকল্পিত উন্নয়ন করা গেলে এই দ্বীপ থেকে আয় হতে পারে কোটি কোটি টাকার রাজস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ইউক্রেন সংকট নিয়ে 4 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপের নেতারা। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের। রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেনস্কির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। এই সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। কিয়ার স্টারমার আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ইউক্রেনকে সহায়তা এবং পূর্ব সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে কথা হয়েছে বলে এক্সে বার্তা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সতর্ক বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের নিরাপত্তার মূল চাবিকাঠি ট্রান্স আটলান্টিক ঐক্য বলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফো ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন, বলেন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন। গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাকবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়
হয়নি। বাতিল করা হয় 2 প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কুয়েতের চিত্র ভিন্ন। রমজান মাসে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা লেগে থাকে কুয়েতে। বিভিন্ন মার্কেটে হিড়িক পড়ে যায় মূল্য ছাড়ের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। পবিত্র রমজান মাসে কুয়েতের বিভিন্ন মার্কেটে পড়ে যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, ফল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসায় টিকে থাকতে বিভিন্ন মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে তারাও বিশেষ ছাড় দিয়ে থাকেন রমজান মাসে। প্রবাসী ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ ব্যবসায়ী নেতারা। সরকারি, বেসরকারি, প্রাইভেট সেক্টর সবখানি মূল্য ছাড়ের একটা হিড়িক পড়ে যায়। তার সাথে আমরাও বাইরে না। আমি এখানে আহ্বান করব এই দেশের আইন কানুন মেনে চলি এবং এই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলি, তাহলে আমরা ব্যবসায় সাকসেস হব। কেউ যাতে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে। কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। অতিরিক্ত মূল্য কিংবা খারাপ পণ্য বিক্রি হচ্ছে কিনা সার্বক্ষণিক তদারকি করছেন। আইন অমান্যকারীকে জেলসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আইন অমান্য করলে প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। শীতের বিদায় ও বসন্তের আগমন উপলক্ষে রাশিয়ায় আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ বিশাল কাঠের দুর্গ পোড়ানো। রাশিয়ার কালুগা অঞ্চলের নিকোলা লেনিভেটস শিল্প উদ্যানে দৃষ্টিনন্দন এই আয়োজন শুধু বসন্তের বার্তাই নয়, অতীতকে বিদায় জানিয়ে নতুন জীবনকে স্বাগত জানানোরও প্রতীক। কাঠের দুর্গে জ্বলছে আগুনের শিখা। ধীরে ধীরে ভেঙে পড়ছে 26 মিটার উঁচু এই কাঠামো। রাশিয়ার ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসবের শেষ দিনে প্রতীকী এই আগুন যেন শীতের যাত্রাপথের সমাপ্তি ঘোষণা করছে। চারদিকে উচ্ছ্বাস আর উদ্দীপনা। অনেকেই স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখছেন নিজেদের ক্যামেরায়। এই উৎসবের অন্যতম আকর্ষণ বিশাল কাঠের স্থাপনা পুড়িয়ে ফেলা। এটা সত্যিই জাদুকরী। অন্তত 3 দিন ধরে চললে ভালো হতো। আমি দুর্গ ভেঙে পড়ার মুহূর্তটা ভিডিও করতে পেরেছি, এতে আমি খুবই খুশি। শীতকে বিদায় জানিয়ে বসন্তের উষ্ণতা এসে গায়ে ছুঁয়ে যাচ্ছে। শীতের ক্লান্তি ঝেড়ে ফেলে যেন নতুন জীবন শুরুর বার্তা দিচ্ছে এই আয়োজন। কেবল শীতের বিদায়ই নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে স্লাভিক পুরাণও। এই কাঠামো আসলে স্লাভিক পুরাণের মৃত্যু ও পরিবর্তনের দেবী মারা বা মোরেনার প্রতীক। বিশ্বাস করা হয় এই দেবী শীতের অন্ধকার আর অশুভ শক্তির প্রতীক। আর তাকে আগুনে পুড়িয়ে ফেলা মানে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। প্রাচীন স্লাভরা এই দেবীর প্রতিকৃতি পুড়িয়ে বসন্তকে স্বাগত জানাতো। রাশিয়ার বিভিন্ন শহরেই এই দিনটিকে উদযাপন করা হয়। মস্কোয় আয়োজিত উৎসবে দেখা গেল আরেক চিত্র। গরম গরম প্যানকেক, লোকগান আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসবপ্রেমীরা। রাশিয়ার ঐতিহ্যবাহী এই উৎসব যেন শীতের বিদায় নয়, বরং নতুন সূচনা আর শুভ শক্তির আগমন। এই বিশ্বাসকে কেন্দ্র করেই রাশিয়ার মাসলেনিৎসা উৎসব আজও জীবন্ত। আগুনের শিখায় অশুভ শক্তির বিদায়ে মাসলেনিৎসা উৎসব যেন পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এক প্রতীক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ভারতীয় ফ্যানরা। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় নার্ভাস অনেকেই। যদিও অজিদের স্কোয়াডে তারকা ক্রিকেটাররা না থাকায় স্বস্তিতে ইন্ডিয়ানরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। আমি তোমাকে ভালোবাসি কোহলি। বিরাট কোহলির ভক্তের অভাব নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঝুলিতে বেশি রান পড়তে না পারলেও ফ্যানদের ভালোবাসা নিয়ে ফিরলেন। ভারতীয় সমর্থকদের খুশি না হওয়ার কারণ নেই। টানা 3 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। সেমিফাইনালে তাদের লড়তে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে 100 কোটি ভারতীয় হৃদয় ভেঙে আহমেদাবাদ থেকে শিরোপা নিয়ে ফিরেছিল অজিরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তাদের বিপক্ষে লড়াই নিয়ে নার্ভাস ইন্ডিয়ানরা। Australia is a very strong team. It is very scary, but we're going to win. Of course we're going to win. India's India. Yeah. I'm pretty sure we're going to win. सेमीफाइनल अगर ऑस्ट्रेलिया के साथ में होता है तो बड़ा डिफिकल्ट मैच रहता है। इंडिया को काफी मुसीबत आता है हर टाइम पे। তবে এই অস্ট্রেলিয়া দলে নেই অনেক তারকা ক্রিকেটার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মিচেল মার্শদের অনুপস্থিতিকে বিশ্বকাপ ফাইনালে হারের শোধ তোলার বড় সুযোগ হিসেবে দেখছে ভারতীয়রা। Last time there's no chance India are going to allow them to come even close this time. We have a much more balanced team this time with 4 world-class spinners, and Australia is a weakened team, and we have a lot of positive momentum going into the game. I was very confident.
that India is going to win. গতবার আমরা জিততে পারিনি, কিন্তু এবার বাই গডস উইল আমরা জিতবো এন্ড উই আর ভেরি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। শুরু থেকে এক ভেন্যুতেই খেলছে রোহিতের দল। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে ভালোভাবে, যেখানে পিছিয়ে অন্য দলগুলো। এ নিয়ে অন্যরা অসন্তোষ প্রকাশ করলেও হাস্যকর সব যুক্তি দিচ্ছে ইন্ডিয়ানরা। People are always going to be saying this because India has become a bigger superpower now, and we will win wherever you put in any venue and we'll win. Wicket always not the same. It's like today it was slow wicket, yesterday it was a good wicket. So we can't say it's advantage. স্টেডিয়াম এলাকায় কেবল একজন নিউজিল্যান্ড ফ্যানের দেখা মেলে। I think we'll make it to the final and also India, so it'll be like a rematch. সেমিফাইনালে লাহোরে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারত পাকিস্তান ম্যাচের মতো উপচে পড়া ভিড় ছিল না, তবে যারাই এসেছেন তারা ভারতের এই জয় উদযাপন করেছেন। তবে একটা বিষয় নিয়ে সবার মনে একটু শঙ্কা রয়েছে, সেটা হচ্ছে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে মাইটি অস্ট্রেলিয়ার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালের দুদিন আগেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল জানতে পারেনি কোন দেশে খেলতে হবে। ভারতের আধিপত্য আর আইসিসির চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে বাড়তি ঝক্কি পোহাতে হয় এই দুই দেশের ক্রিকেটারদের। আরব আমিরাতে ট্রাভেল করে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর আবারও পাকিস্তানে ফিরেছে প্রোটিয়ারা। ইন্ডিয়াকে সুবিধা দিতে গিয়ে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের জন্য আবারও বিতর্কিত আইসিসি। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার দুবাইয়ের এই অফিস থেকেই বিশ্ব ক্রিকেটটা নিয়ন্ত্রণ হওয়ার কথা। তবে সবকিছু দেখে মনে হয় দুবাই নয়, ক্রিকেটটা আসলে পরিচালিত হয় মুম্বাই থেকে। আইসিসির নানা সিদ্ধান্তে এটা মনে হতেই পারে যে ভারতীয়রা ক্রিকেটের রাজা আর অন্যরা তাদের প্রজা। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই রীতি বজায় রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নকআউট পর্বের আগে ট্রাভেলিং ইস্যুতে বিতর্ক চরমে, তবে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। এক টুর্নামেন্টে দুই নিয়ম, সব দল খেলছে দুই দেশে ট্রাভেল করে করে, আর ভারত আরামায়েশে দিন কাটাচ্ছে আমিরাতে, যেন মগের মুল্লুক। এটা ঠিক যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি। আইসিসির রাজস্বের বড় অংশ আসে ভারতের হাত ধরে। তবে অর্থকে এত নগ্নভাবে সবকিছুর মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার নজির সম্ভবত আর কোনো স্পোর্টে এত হরহামেশা দেখা যায় না। আইসিসি বিসিসিআই জুটির চাল বোঝা দায়। 1996 সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান। 2023 এশিয়া কাপে লাহোরে গিয়ে পিসিবিকে বিসিসিআই কর্তারা কথা দিয়ে এসেছিলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারা ক্রিকেটারদের ভারতে পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাও তাদের দল পাঠাতে চান, কিন্তু সময় এলে সেই কথার বরখেলাপ করে ভারত। অনেক চেষ্টা করেও হাইব্রিড মডেলে আসর মাঠে গড়ানো ঠেকাতে পারেনি পাকিস্তান। কেবল মোড়ল ইন্ডিয়ার ম্যাচ লাক্সারিয়াস সিটি দুবাইয়ে, আর অন্য দল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাইয়ে ঘুরে ঘুরে দিশেহারা। এক ভেন্যুতে খেলে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে রোহিত কোহলিদের তরতাজা দল, আর ভ্রমণ ক্লান্তি সঙ্গী করে 22 গজে লড়তে হচ্ছে অন্যদের। কেউ কেউ টুকটাক প্রতিবাদ জানাচ্ছেন, তবে ভারতীয়রা লজ্জা শরম ভুলে এর পক্ষে সাফাই গাইছে। ক্রিকেট খেলাটাকে হাস্যকর বানিয়ে ফেলেছে ভারত আর ভারতের নিয়ন্ত্রণে থাকা আইসিসি। জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর যেন সংস্থাটিকে পৈতৃক সম্পত্তিও ভাবা শুরু করেছে তারা। ইতিহাসে এমন অযৌক্তিক কিছু ঘটেছে কিনা জানা নেই। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার আগে পাকিস্তান থেকে আমিরাতে সফর করতে হয়েছে গ্রুপ বি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও রানার্স আপ অস্ট্রেলিয়াকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর একদিন বিরতি দিয়ে প্রথম সেমিফাইনাল। দুবাইয়ের ওই ম্যাচে ভারতের বিপক্ষে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ টিম খেলবে সেটা আগে চূড়ান্ত না হওয়ায় এমন উদ্ভট উপায় বেছে নিতে হয় নখদন্তহীন আইসিসিকে। আইপিএল আর অর্থের ঝনঝনানি শুনিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ক্রিকেট দুনিয়াকে পেছনে ছুটিয়েছে ইন্ডিয়া। এই মায়াজাল ছিঁড়ে কোনো এক নিরপেক্ষ শক্তির আবির্ভাব হোক প্রিয় খেলাটায়, নিয়ম কানুন সবার জন্য সমান হোক, আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না ডেকে সবাই ইন্টারন্যাশনাল ডাকতে পারুক আশা করেন পাড় ভক্তরা। ভারত একাই খেলুক, বাকিরা গোল্লায় যাক নীতি থেকে বের হয়ে আসুক বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অন্যতম ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ান সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির নামে পরিচিত এই অ্যারেনাতেই অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান কার্যালয়।
ক্রিকেটের একটি স্টেডিয়াম ছাড়াও এখানে রয়েছে ফিল্ডিং ড্রিলের জন্য আলাদা গ্রাউন্ড। পাকিস্তানের একমাত্র স্টেডিয়াম এই গাদ্দাফি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা আছে যার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল সহ 4টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আসার সময় যে ভেন্যুটি নিয়ে একটু আলাদা রকম রোমাঞ্চ কাজ করছিল তা গাদ্দাফি স্টেডিয়াম। উপমহাদেশের আইকনিক এই অ্যারেনাটির নতুন রূপ দেখার জন্য মুখিয়েছিলাম একদম শুরু থেকে। অবশেষে এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সুযোগ এলো লাহোরের গাদ্দাফিকে সামনে থেকে দেখার। স্টেডিয়াম এলাকায় প্রবেশের মুখেই বিশাল গেট আপনাকে অভিবাদন জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এরপর ধীরে ধীরে প্রবেশ করে আছে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তর ছবি। রিজওয়ানকে না দেখে বেশ অবাক লাগলো। সার্ভিস রোড পেরিয়ে স্টেডিয়ামের নকশাটা মনের মধ্যে গেঁথে নিয়ে এগিয়ে যেতেই প্রথম চমক। আপনাকে অভিবাদন জানাবে পাকিস্তানি ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি ইমরান খান এবং জহির আব্বাস। না, তারা নিজেরা নন, তাদের নামাঙ্কিত এনক্লোজার গেট। সেটা পেরিয়ে সামনে আসতেই দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগের চেহারা বদলে যা এখন অনেক বেশি চকচকে আর উজ্জ্বল। এরপর নিজের পরিচয় দিয়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করে যত সামনের দিকে হাঁটবেন ততই দেখা পাবেন পাকিস্তানি কিংবদন্তিদের সঙ্গে। তারা নিজেরা না থাকলেও লাল ইটের দেয়াল জুড়ে তাদের নামের এনক্লোজারগুলো জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেটের ইতিহাস। এরপর সংবাদকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে উপরে উঠতেই পিলে চমকে যাবে আপনার। ক্রিকেটকে ভালোবাসেন যারা, তাদের জন্য এ যেন এক জীবন্ত জাদুঘর। শুরুতেই অনার্স বোর্ডের মেলা। কে কবে কোন কীর্তিগাথা করেছেন এই মাঠে সব লিপিবদ্ধ এক দেয়ালে, যেখানে ওয়ানডে শতক হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল, নাজমুল শান্ত, মেহেদি মিরাজরাও লিখে রেখেছেন বাংলাদেশের নাম। একটু সামনে এগোলেই ওয়াসিম আকরাম গ্যালারি, আর তার উপরে জলজল করছে সুইং অফ সুলতানের গুরু দ্য গ্রেট ইমরান খানের 92 বিশ্বকাপ জয়ী ট্রফি হাতের সেই আইকনিক পোস্টার। এরপর প্যাসেজ ধরে যত এগোবেন ততই ভুগবেন নস্টালজিয়ায়। সেই ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ইতিহাসের হেন কোনো ছবি নেই যা প্রদর্শিত হয়নি এখানে। আস্ত দেয়াল জুড়ে উপস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সে সকল মানুষ যারা কখনো না কখনো প্রেসিডেন্ট বা চেয়ারম্যান রূপে সার্ভিস দিয়েছেন দেশকে। আর তাদের ঠিক নিচে বসে আছেন ম্যান ইন গ্রিনদের সাদা পোশাকের কাণ্ডারিরা। সংখ্যাটা নেহায়েত কম নয়, একেবারে পাক্কা 35 জন। আর উল্টো পাশে পিসিবির হল অফ ফেম, যার শুরু হানিফ মোহাম্মদকে দিয়ে আর শেষ নামটা সাইদ আনোয়ারের। স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আগে ওয়াসিম আকরাম এনক্লোজার থেকে এক নজর দেখে নিলাম মুয়াম্মার গাদ্দাফি স্টেডিয়ামের মূল গ্রাউন্ডটিকে, যেন যত্নে আঁকা শিল্পীর কোনো চিত্রকর্ম। বের হতে হতে ভাবছিলাম এটাকেই হয়তো বলে ক্রিকেট সংস্কৃতি, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ভেদাভেদ নয়, মূল বিবেচ্য কিংবদন্তিদের মাঠের পারফরমেন্স। আমার পেছনে যে লাল ইটের ভবনটি দেখা যাচ্ছে এটাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পরিচায়ক, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে স্মরণ করে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়াম। এরপর 2 বার রেনোভেট করা হয়েছে স্টেডিয়ামটিকে, 3 বার নাম বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাদ্দাফি স্টেডিয়াম। তবে সূত্র বলছে এবার হয়তো শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নতুন কোনো পরিচয় দেওয়া হবে পিসিবি পক্ষ থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 18তম বোর্ড সভা সোমবার। গুরুত্ব পাবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার কারণ অনুসন্ধান, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রম। সভায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। জানা গেছে আগামী মৌসুমে এনসিএল টি20 দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। বিসিবি কার্যালয়ে দুপুর 1:30টায় শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের 21 আগস্ট বিসিবির 15তম সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত, বোর্ডের কার্যনির্বাহী সভা। সবশেষ গেল 25 জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির 18তম সভা। নানা কারণে এবারের বিসিবি মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে গুরুত্ব পাবে ঝুলে থাকা বেশ কিছু এজেন্ডা। মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা, যদিও সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল, যা অনুমোদন হবে এদিন।
নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগ পত্র গৃহীত হবে এই সভায়। আলোচনা হবে তার স্থলে অন্য কাউকে নিয়োগের ব্যাপারে, যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। হেড কোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। জানা গেছে ফিল সিমন্স সহ মুশতাক আহমেদকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। তাদের দেয়া হতে পারে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব, যা গৃহীত হতে পারে এই সভায়। সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে। অবশ্য যদি সিমন্স চুক্তি বাড়াতে রাজি না হন, তবে সালাউদ্দিনের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও টুর্নামেন্ট দেখেছে বাংলাদেশ দলের ভরাডুবি। ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে এদিন। গুঞ্জন থাকলেও টি-20-র অধিনায়কত্ব নিয়ে আপাতত হচ্ছে না কোনো আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম, যেখানকার হেড কোচ হতে যাচ্ছেন হান্নান সরকার। ব্যস্ততা বাড়ছে এ দলের, আছে টাইগার্সের কার্যক্রম। এসব প্রোগ্রামের সূচির অনুমোদন মিলতে পারে এই সভায়। এর আগে গেল 17 ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে পরামর্শ আসে ঘরোয়া ক্যালেন্ডার পরিবর্তনের। জানা গেছে যা আমলে নিতে পারে বোর্ড। এনসিএল টি-20তে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। এর বাইরে আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটির রদবদল, ঘরোয়া সিরিজগুলোর পরিকল্পনা আর সিনিয়র ক্রিকেটারদের অবসর ভাবনা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ। বিসিবির নীতি নির্ধারণী মহলে পরিবর্তন আসলেও বদলায়নি ঘরোয়া ক্রিকেটের চিত্র। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসরেও একই আক্ষেপ। লিগে অংশ নিতে যাওয়া প্রায় সব দল একসঙ্গে প্রস্তুতি নিয়েছে একাডেমি মাঠে। ক্রিকেটারদের হতাশা টুর্নামেন্টের সূচি নিয়েও। রমজান মাসের প্রচণ্ড গরমে ক্রিকেটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারে কিনা উঠেছে এমন প্রশ্ন। কোনো রাজনৈতিক সমাবেশ নয়, চিত্রটা মিরপুর একাডেমি মাঠের। ঘরোয়া ক্রিকেটের এলিট টুর্নামেন্ট বলা হলেও বাস্তবতা ভিন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। কে কোন দলের ক্রিকেটার কিংবা কে কার সঙ্গে করছেন অনুশীলন তা বোঝা অসম্ভব। 12 দলের ক্রিকেটার আর কোচিং স্টাফ, আছে নেট বোলাররাও। ওই ছোট্ট একাডেমি মাঠে এই হচ্ছে প্রস্তুতির অবস্থা। আর এই প্রস্তুতি দিয়েই দেশের শীর্ষস্থানীয় লিগে খেলবেন ক্রিকেটাররা। এ তো গেল প্রস্তুতি পর্ব। মাঠের ক্রিকেট নিয়েও আছে অসন্তোষ। মার্চের গরম আর পবিত্র রমজানের মাঝে ওয়ানডে ক্রিকেট আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে হরহামেশাই। নতুন আসরের আগেও একই আলোচনা। সিসিডিএমকে নতুন কিছু ভাবার পরামর্শ দিলেন তামিম ইকবাল। আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়। and then all the journeys আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা, তাহলে ভালো হয়। গরমে যে কেবল ক্রিকেটারদের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে এমন নয়, মাঠের খেলাও হয় মানহীন। পেসাররা সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন না। ক্লান্তিতে কখনো কখনো দেখা যায় স্পিন বল করতে, আর নখদন্তহীন সেই বোলিংয়ের সামনে রেকর্ডের পাতায় ওলটপালট করেন বিজয় নাইম শেখরা। রমজানের সময় কিন্তু এমনি আর একটু গরম বেশি থাকে, সো খুবই কঠিন হয়ে যায় মানে এফোর্টটা দিতে সবারই। শুধু এটা আমি না, বোর্ডরাও মনে হয়, বোর্ড মেম্বারও চিন্তা করেছে খেলাটা কিভাবে আগানো যায়। একটা দেশের লিস্টে ক্রিকেটের এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিকে সাফল্য প্রত্যাশা করাটা হাস্যকর। বৈশ্বিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে মান বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটের, না হলে মানহীন এসব টুর্নামেন্টের মিথ্যে আত্মবিশ্বাস নিয়ে প্রতিবারই বিশ্ব মঞ্চে স্বপ্ন ভাঙবে কোটি ক্রিকেট ভক্তের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেললেও গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নন তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবকে শুধু স্পন্সর এনে দিয়েছেন বলে দাবি করেছেন এই বাঁহাতি ওপেনার। তাই কোনো ধরনের স্বার্থের সংঘাত দেখছেন না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের সাবেক অধিনায়ক। স্পন্সর এনে না দিলে সংকট আরও প্রকট হতো বলেও মন্তব্য করেছেন তিনি। নাজমুল হাসান পাপনের বোর্ডে অন্যতম চর্চিত বিষয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বোর্ড পরিচালক হয়েও ক্লাবের কোচ থাকা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তামিম ইকবালকে ঘিরেও উঠেছে একই আলোচনা।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল খেলছেন বাঁহাতি ওপেনার। তবে গুঞ্জন আছে এবার স্পন্সর করেছেন প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া গুলশান ক্রিকেট ক্লাবকে। এক দলের হয়ে খেলে অন্য দলের স্পন্সর এনে দিতে সহায়তায় স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি খোলাসা করেছেন তামিম নিজেই। এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে? আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে আগে, ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না। ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনায় কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও নিশ্চিত করেছেন তামিম। আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে সব কিছু। আর মি বিইং আ ক্রিকেটার এখন যে ওখানে ইনভলভ হওয়াটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন তারা আমার চেয়ে ভালো বুঝেন, দেখে করেছেন। সো লেট দেম ডিসাইড। এদিকে বিপিএলে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে ফিক্সিং সন্দেহ উঠায় ডিপিএল এর দল পাচ্ছেন না এমন সংবাদ প্রচার করায় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে বাজে ব্যবহার করেছেন বিজয়। এ ব্যাপারে ক্রিকেটার ও গণমাধ্যমকে আরও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান তামিমের। অবশ্যই উচিত না, বাট একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এর আগেও ফিক্সিং সহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। বিসিবির স্বাধীন তদন্ত কমিটির আতশ কাচের নিচে এখন এই ক্রিকেটার আছেন বলেও জানা গেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। খেলা না থাকার পরও ক্যাম্প চালাতে গিয়ে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তবে বাফুফে বলছে পৃষ্ঠপোষকদের কাছ থেকে অর্থ পেলেই ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ফেডারেশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল 25 জানুয়ারি। মাঝে বিরতি দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয় পর্বের এক রাউন্ডের ম্যাচ হলেও জাতীয় দলের অনুশীলনের জন্য আবারও লম্বা সময়ের বিরতি। ন্যাশনাল টিমের ম্যাচ শেষ হবে 25 মার্চ, আর রোজা ও ঈদের ছুটি মিলিয়ে এপ্রিলের 11 তারিখ থেকে পুরোদমে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। দীর্ঘ এই বিরতি ক্লাবগুলোর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আর্থিক সংকটে আছে বিপিএল এর বেশিরভাগ ক্লাব, তার উপর লিগের খেলা বন্ধ থাকাকালীন এই সময়টায় ক্যাম্প চালানো যেন মরার উপর খাড়ার ঘা। অবশ্যই একটা দীর্ঘ বিরতি, তার মধ্যে আছে একটা রোজার ঈদ, এর মধ্যে প্লেয়ারদের মান্থলি স্যালারি, প্লেয়ারদের পেমেন্ট, বিদেশি প্লেয়ার আছে। ক্রাইসিস একটা বিরাট ক্রাইসিস, ক্লাবের জন্য তো খুবই বড় একটা ক্রাইসিস। লং টাইমের লিগ অনেক বড় সমস্যা। আমাদের ক্যাম্প চলাকালীন অবস্থা 25 লক্ষ টাকা মান্থলি এখান থেকে চলে যাচ্ছে আমাদের, আর ক্যাম্প বন্ধ থাকলেও 17-18 লাখ টাকা দেয়। যাই হোক, আমরা সব দিক দিয়েই সাফারি, যেভাবে হোক এটা একটা উত্তরণের ব্যবস্থা করা হোক। লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্লাবগুলো যে আর্থিক সংকটের মুখে পড়ছে তা মেনে নিয়েছেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরে। তবে ক্লাবগুলোর যে সমস্যা তা কিছুটা হলেও সমাধানের চেষ্টা চালাচ্ছেন বাফুফের সভাপতি। স্পন্সর মানিটা খুব তড়িৎ গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত, কিছু না হলেও একটা তো বলা যেতে পারতো যে কিছু একটা করছি, আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বিশেষ দৌড়াদৌড়ি করছে, ভালো ভালো স্পন্সর কথা বলছে কালেকশন করার জন্য। জাতীয় দলের ম্যাচের জন্য এমন লম্বা সময় ধরে ঘরোয়া ফুটবলের খেলা বন্ধ রাখা বিরল। তবে ক্লাবগুলোর দাবি দেশের ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। শিক্ষার্থী না পেলে মেধা থেকে পূরণ, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা।
খালি কন্টেইনারের ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর ছাড়াও দেশের 21টি অফডক। বিদেশের তুলনায় মিলছে নামমাত্র ভাড়া। জট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তার। এবং থামছেই না সুন্দরবনের বন্য প্রাণী পাচার। প্রতি বছর শিকার হচ্ছে 4000-এর বেশি। প্রাণী খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার শঙ্কা। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় হওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।